পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয়। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল অভিযোগ জামায়াত আমিরের। দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন মির্জা ফখরুল। ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নিরাপত্তা কাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করা হবে। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসের আলোচনায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাআল্লাহ কাজ করবে। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। যথাযথ বিচার প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা জানান রাজনৈতিক দল আর পরিবারের সদস্যরা। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। এরপর মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের সময় সঠিক বিচার পাওয়ার প্রত্যাশা জানান শহীদ পরিবারের সদস্যরা। 2018 সালে বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। আমরা আশা করি দ্রুত সময়ে এই সরকার তাদেরকে বিচারের আওতায় এনে বিচারিক কার্যটি সম্পূর্ণ করবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, কারণ 17 বছর তো অপেক্ষা করলাম আমরা। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন করে তদন্ত কমিশন করা হবে না জানিয়ে এর বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। দীর্ঘ 17 বছর পর দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই প্রথম পিলখানা ট্র্যাজেডির শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে করে সঠিক বিচারের প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্যরা। আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়
এই শহীদ বীর সেনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও প্রত্যাশা তাদের। বনানী সামরিক কবরস্থান থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। এদিকে পিলখানা হত্যাকাণ্ডকে ইতিহাসের কালো অধ্যায় উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্ত শেষে শাস্তি নিশ্চিত করতে চান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বনানী কবরস্থানে জিয়ারত করতে যান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কবর জিয়ারতের পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতের আমির জানান, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি এও বলেন, যদি এবারের সরকার এই হত্যার বিচার করতে না পারে তাহলে এটি হবে তাদের চরম ব্যর্থতার পরিচয়। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন। এদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চান বিএনপি মহাসচিব। আমাদের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দলের ২৮ ফেব্রুয়ারির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে জামায়াত ইসলামী। আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তা গ্রহণও করেছেন বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামায়াতের প্রতিনিধি দল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের আনুষ্ঠানিক সৌজন্য এই সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন তারা। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী ২৮ তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম, এটাই মূল বিষয় ছিল। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। আদালতে মামলা থাকায় গেল বছরের বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শিগগিরই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। সরকারিভাবে ৮০% এবং বেসরকারির ২০% শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানান তিনি। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। রাজনৈতিক মতাদর্শের কারণে জুলাই গণঅভ্যুত্থানের কোনো প্রকৃত যোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়নে যেন কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। রমজান ঘিরে প্রতিদিনই চলছে টিসিবির পণ্য বিক্রি। 350 টাকা সাশ্রয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন ভোক্তারা। রাজধানী 50টি স্থানে টিসিবির পণ্য দেওয়া হলেও তাদের দাবি এই সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে মূল্যস্ফীতির লাগাম টানতে নতুন সরকারের কাছে দাবি জানান নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মোহাম্মদপুরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টিসিবি ট্রাক সেল দেশ জুড়ে 450 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হয়। এখান থেকে তেল, ডাল সহ 5 ধরনের পণ্য কিনতে ভোক্তাকে গুনতে হয় 590 টাকা। বাজারে এই সমপরিমাণ পণ্যের দাম 1000 টাকা, অর্থাৎ টিসিবি থেকে কিনলে বেশ বড় আকারে সাশ্রয়ের সুযোগ মিলছে। খেজুর 5টা জিনিস পাইছি, 5-6টা জিনিস পাইছি। 1 কেজি আধা কেজি করে খেজুর এর দিলে 11:30 থেকে কয়টা বাজে আমাকে জান শেষ রোজা থেকে কোন কইতা চাই যার নম্বর আছে আরে দিব আর যার নম্বর নাই তারে দিব না। কিন্তু এই টাকা বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভোক্তাকে। মোহাম্মদপুর টিসিবি পণ্যের জন্য এই লাইনই বলে দিচ্ছে দেশের মূল্যস্ফীতি কতটা চড়া। বিশ্ব ব্যাংকের হিসাবে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,00,000। সিরিয়ালে কাট একটা লইয়া খাড়ে রয়েছে আর একজন আউটাইয়া 5 টাকার ধরে লাগে লয়ে যায়। কষ্ট তো না, আগে যদি না আসি সিরিয়াল পাই না, আরো মারামারি পারাপারি। এত সিরিয়ালে তো নিতে পারি না, পরের দিন দিলে ওদিন নেই। সাধারণ মানুষের প্রত্যাশা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার, যাতে টিসিবির লাইন ধীরে ধীরে ছোট হয়ে আসে। বাজারে দ্রব্যমূল্যের দাম দেখে এখানে লাইনে দাঁড়িয়ে নিচ্ছি। বাজারে যদি দামটা একটুখানি কমতো তাহলে কথা ছিল, কিন্তু আমাদের হয় কি রমজান মাসে দাম আরো বাড়ায় দেয়। এদিকে বাজার স্থিতিশীল রাখতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে 14টি দোকানে প্রায় 51,000 টাকা জরিমানা করা হয়। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দেশ জুড়েই বাজার মনিটরিং এ কাজ চলছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে মুস্তাকুর রহমানকে। তিনি বর্তমান গভর্নর ডক্টর আহসান এস মনসুরের স্থলাভিষিক্ত হবেন। মুস্তাকুর রহমান 2024 সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয় সম্প্রতি সব দেশের জন্য মার্কিন সরকারের নতুন করে শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান। নতুন করে যুক্তরাষ্ট্রের সব দেশের জন্য 15% ট্যারিফ ঘোষণার কথা শুনলেও এ বিষয়ে লিখিত কোনো কিছু পায়নি বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করব।
ঈদ সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন। এবার গরমে আরামদায়ক পোশাকের চাহিদা বাড়লেও উচ্চমূল্যে হতাশ ক্রেতারা। ঈদের আনন্দ ঘিরে কেনাকাটায় আগ্রহ থাকলেও দামের চাপই এখন বড় বাস্তবতা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানের প্রথমেই জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান আর ফ্যাশন হাউসগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের সরব উপস্থিতি। নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও বিভিন্ন সামগ্রীর চাহিদা বেড়েছে কয়েকগুণ। ক্রেতারা বলছেন রমজানের শুরুর দিক হওয়ায় এখনও ভিড় তুলনামূলক কম। কেনাকাটায় তেমন কোনো ভোগান্তি নেই। স্বাচ্ছন্দ্যেই পছন্দের জিনিস কিনছেন তারা। শান্ত পরিবেশে সবাই কেনাকাটা করছে দেখছি মার্কেটে। বিক্রেতারাও দেখছেন আশার আলো। শুরুতে কিছুটা ক্রেতা কম থাকলেও রমজানের শেষ দিকে বেচাকেনা বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। আশা করি 10 রোজার পর আল্লাহর রহমতে অনেক ভালো হবে আর কি। এখন কম। রমজানের শুরুর দিকে আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু আছে সেল আল্লাহর রহমতে ভালো। ঈদ বাজারে নারী উদ্যোক্তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাদের প্রত্যাশা রমজানের শেষ ভাগে ক্রেতাদের ব্যাপক সাড়া মিলবে। ঈদ বাজার এখনো মনে হচ্ছে না, নেক্সট ডে হয়তো হবে, নেক্সট মাসের প্রথম দিকে আর কি। আশা করছি যে ভালো কিছু হবে। রমজানের আবহ আর ঈদ আনন্দের দুয়ের মেলবন্ধনে প্রাণ ফিরে পাচ্ছে ঈদ বাজার। সময় যত গড়াবে ততই বাড়বে কেনাকাটার ব্যস্ততা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাতে 10:53 কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1। উৎপত্তিস্থল মিয়ানমারের সাংঘাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং মাও লাইক শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 101 কিলোমিটার। কম্পন অনুভূত হওয়ায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আলিমিয়া হাটে সন্ত্রাসীদের গুলিতে মুজিব নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের মাথা, বুক ও পেটে 3টি গুলিবিদ্ধ হয়েছিল। তিনি পেশাগতভাবে বিয়ের ঘটকালি করতেন বলে জানা গেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, বুধবার ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। শুনছি যে আমার বাইকে গুলি করছে। এখন লমজালিয়াটা মেডিকেলে আনছে, পরে আমরা যাচা বাছা করি, চিন্তাধারা করি, আপনাকে বলবো। এখন তো আমরা কিছু বলতে পারতেছি না। আজ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা 2026। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বইমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। আর জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। 18 দিনের মেলা কাল থেকে শুরু হয়ে চলবে 15 মার্চ পর্যন্ত। গেলবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ। 15 ফেব্রুয়ারির পর কিছু প্রকাশক স্টল নির্মাণ শুরু করেন। এখন মেলা প্রাঙ্গণে তাই চলছে শেষ সময়ে স্টল নির্মাণের ব্যস্ততা। এবার অমর একুশে বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কাল বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 ফেব্রুয়ারি থেকে আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি পাম্পের খামখেয়ালি পোনায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চালকদের অভিযোগ, গাজীপুরে গ্যাসের তীব্র সংকটের কারণে পাম্পের গ্যাস যাচ্ছে শিল্প কারখানায়। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আলহাজ হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি।
কালিয়াকৈরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে সারি সারি সিলিন্ডার বসানো কারখানার গাড়িতে প্রকাশ্যে দেওয়া হচ্ছে গ্যাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ, বোর্ডঘর, মৌচাক, হিজলতলি, খাড়াজোড়া সহ অধিকাংশ সিএনজি পাম্পে ভোর থেকে রাত সারাদিন গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকছেন সিএনজি চালকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এতে করে অনেকেই যাত্রী নিতে পারছেন না, আবার যাত্রীরাও পড়ছেন চরম ভোগান্তিতে। এদিকে সিএনজি মালিক ও চালকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকলেও তা শিল্প কারখানায় দেওয়ায় সাধারণ পরিবহন খাতে সংকট দেখা দিয়েছে। যেই পাম্পে যায় ওই পাম্পে ডাব্বা ভরিয়া ফ্যাক্টরির কল কারখানাতে গ্যাস দেয়, অথচ আমরা ঘন্টা পর ঘন্টা লাইনে থাকি, কোনো গ্যাস পাই না। ছোট গাড়িগুলা, বড় বড় লরি যদি থাকে ভাই, আমাদের ছোট গাড়ি সিএনজি চালায়, আমরা এগুলি প্রেসার পাই না। অনবরত বলে যে বড় গাড়ি লাগছে, ওইটা বন্ধ না হওয়া পর্যন্ত আপনাদেরকে গ্যাস দেওয়া যাবে না। আমরা তো ছোট গাড়িতে গ্যাস পাচ্ছি না, এই যে বড় বড় লরিতে গ্যাস দিচ্ছে, তো এই জন্য আমাদের প্রেসার খুবই কম। গ্যাস না নেওয়াতে মনে করেন টিপ মারা আসতেছে না, সমস্যা হইতেছে। কন্টেনার একটাতে দিতেছে আর একটাতে কইরা গ্যাস দিতেছে। কারখানার গাড়ি সহ সব গাড়িতে গ্যাস দেওয়ার অনুমতি আছে বলে জানায় দুবাই সিএনজি পাম্প কর্তৃপক্ষ। গাড়ির রেমিটেন্স পাইতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে না, আর যদি লাইনে গ্যাস থাকে তাহলে এগুলাই বলে পাবলিকেরও দিতেছি, আমরা এগুলো দিতেছি, আমরা সব গাড়ি দিতেছি। স্থানীয় প্রশাসন বলছে এভাবে গ্যাস বিক্রির কোনো নিয়ম নেই, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা একটা তদন্তের মাধ্যমে দেখব এর সত্যতা রয়েছে কিনা। যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কি করে সাধারণ মানুষ সিএনজিটার গ্যাসটা ব্যবহার করতে পারবে সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা এবং বাধ্য করা হবে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই দুর্ভোগ আরো বাড়বে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে নাগাদ এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে। এদিকে ইরানের 40 জন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার উপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে 2 দিনের সরকারি সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐশালমের ডেস্ক রিপোর্ট। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রেই আঘাত হানা সম্ভব। ইরানের বর্তমান সরকারকে অত্যাচারী দাবি করে তিনি বলেন, ইরান নিজ দেশেরই 35,000 মানুষকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আরও হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে। এদিকে ইরানের 40 জন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার উপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড। এই তালিকায় আছেন ইরানের সামরিক বাহিনীর কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা মন্ত্রী, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোবাদেহি আজাদ সহ অনেকে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ইরানের সাম্প্রতিক আন্দোলন দমনে কঠোর ভূমিকায় থাকার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার আওতা আরও বাড়তে পারে। অন্যদিকে 2 দিনের সরকারি সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দেশটিতে পৌঁছালে তাকে বরণ করে নেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর 22 আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাইয়ে এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা যুক্ত হবে অস্ট্রেলিয়ায় 12তম টেস্ট ভেন্যু হিসেবে। অন্যদিকে 22 বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ 2004 সালে জুলাইয়ে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিম্বাবুয়েকে সুপার 8-এ তোলার পুরস্কার পেলেন অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসি সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে তালিকায় টি-20তে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রাজা।
পাকিস্তানের সাইম আয়ুবকে 2-এ ঠেলে শীর্ষস্থানে উঠে এলেন রাজা। তার ব্যাট রেটিং পয়েন্ট 294, আয়ুবের রেটিং পয়েন্ট 281। টি-20 বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান 2 ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। এদিকে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয়। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল অভিযোগ জামায়াত আমিরের। দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে, বললেন মির্জা ফখরুল। ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।